ইজি কেমিস্ট্রি বই তোমাদের জন্য নিয়ে এসেছে পিরিয়ডিক টেবিল। তো দেখো আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এই পিরিয়ডিক টেবিলটি বানিয়েছি এবং যত রকম তথ্য তোমাদের জন্য দেওয়া যায় সমস্ত রকম তথ্য পর্যায় সারণী রিলেটেড আমরা এই পিরিয়ডিক টেবিলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আশা করতেছি এই পিরিয়ডিক টেবিলটি তোমাদেরকে কেমিস্ট্রি বুঝতে, কেমিস্ট্রির যেইগুলো থাকবে মানগুলো, সেই মানগুলো খুব দ্রুত খুঁজে পেতে তোমাদেরকে সহায়তা করবে। আসলে আমরা এখন একটু দেখে নিই যে আমাদের আসলে পিরিয়ডিক টেবিলটা, এই যে কালারফুল যে বিভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি, এই কালারগুলো আসলে কি মিন করতেছে, কি বোঝানো হচ্ছে। ফাইন। তো আমরা জানি আমাদের পর্যায় সারণীতে ধাতু রয়েছে, অধাতু রয়েছে, অবস্থান্তর মৌল রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই অনেক কিছু সমন্বয় করেই কিন্তু আমরা আমাদের পিরিয়ডিক টেবিলটি বানিয়েছি। তো প্রত্যেকটা কালারের এক একটা অর্থ আছে এবং সেই অর্থগুলোকে কিন্তু আমরা এখানে দেখো রিপ্রেজেন্ট করেছি যে কোনটাকে কি বোঝানো হচ্ছে, এবং প্রত্যেকটা বক্সের তথ্যগুলোকে আমরা শুরুতে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি। তো চলো আমরা ঝটপট এক নজরে একটু পর্যায় সারণীটা বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দেখো এখানে গ্রুপ 1, তো গ্রুপ 1-এ হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, এই জন্য হাইড্রোজেনের কালারটা একটু ডিফারেন্ট, বাট লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত সবাই ধাতু, ক্ষার ধাতু, এই জন্য এদেরকে একটা কালার আমরা দিয়েছি এবং এখানে কিন্তু লেভেল করেছি। দেখো ক্ষার ধাতুর জন্য এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ 2-তে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, এদের কালারটাকে এখানে লিখে দিয়েছি যে এই কালারটাকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলতেছি। তারপরে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত এদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতুর জন্য কালারটাকেও নির্দিষ্ট করা হয়েছে। সেম ভাবে আমরা অপধাতুদের জন্য একটা কালার ফিক্সড করেছি, সক্রিয় অধাতুদের জন্য একটা কালার ফিক্স করেছি, গ্রুপ 18-তে রয়েছে নিষ্ক্রিয় গ্যাস, এদের জন্য একটা কালার ফিক্স করেছি। এছাড়াও দেখো আমাদের নিচের দিকে এই যে এমটি ধাতু থেকে শুরু করে অর্গানিজম পর্যন্ত এরা অত্যন্ত অস্থিতিশীল, অর্থাৎ এদেরকে প্রকৃতিতে সহজেই পাওয়া যায় না, এরা খুব দ্রুত বিক্রিয়া করে ফেলে। তো এই জন্য এদেরকে আরেকটা ভিন্ন কালার দ্বারা আমরা এখানে ডিনোট করেছি। ফাইন। তো এইভাবে দেখো পুরো পিরিয়ডিক টেবিলটাকে বিভিন্ন কালারফুল ভাবে আমরা সাজিয়েছি। প্রত্যেকটা কালার এক একটা গ্রুপকে নির্দেশ করতেছে, গ্রুপ বলতে এক একটা অংশ বা এক একটা পার্টকে নির্দেশ করতেছে। ফাইন। এখানে আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা ঘরে আমরা কি কি তথ্য দিচ্ছি। তো এটা কিন্তু তোমাকে এখানে উপরে আগে আমি সংকেত দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমরা এই প্রত্যেকটা বক্সে কোন কোন জায়গায় কি রকম তথ্য দিচ্ছি। তোমরা উপরের দিকে রাইট কর্নারে দেখতে পাবা যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দ্বারা বোঝানো হচ্ছে পারমাণবিক ভর। উপরের দিকে লেফট কর্নারে যেটা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেন আমরা দিচ্ছি মৌলের প্রতীক, এই মৌলের প্রতীকের পাশে আবার নিচে আমরা মৌলের নামটা ইংরেজিতে লিখে দিচ্ছি, বা ল্যাটিন নাম হলে সেই ল্যাটিন ভাষায় আমরা লিখে দিচ্ছি, ল্যাটিন হলে সেই ল্যাটিন নামটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমরা আরো দুটো তথ্য দিচ্ছি। নাম্বার 1 ইলেকট্রন বিন্যাস দিচ্ছি আমরা, ইলেকট্রন বিন্যাস, এবং এর পাশে দিচ্ছি তড়িৎ ঋণাত্মকতা। তোমরা প্রায় কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান খুঁজো কিন্তু পাও না। আমাদের পঞ্চম অধ্যায়ের পোলারিটি সংক্রান্ত যে কোনো তথ্য যখন আমরা নিয়ে কাজ করি তখন তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের খুবই প্রয়োজন হয়। তো এই যে দেখো এখানে কিন্তু আমরা সেই তড়িৎ ঋণাত্মকতার মানগুলোও কিন্তু আমরা এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। সো তোমাদের আর পঞ্চম অধ্যায়ের পোলারিটির মান খুঁজতে যে তড়িৎ ঋণাত্মকতার মান দরকার হয়, আশা করছি তোমরা এখন আর কোনো সমস্যায় ভুগবে না, তোমরা এখান থেকে সেই তথ্যগুলো খুব সুন্দর মতো পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আমরা একটু পিরিয়ডিক টেবিলের নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে কিন্তু আচ্ছা আমি তার আগে একটু বলে দেই, এখানে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে দুটি সারি রয়েছে। তো সেই সারিগুলোকে দেখো আমরা ডিফারেন্ট কালার দিয়ে এখানে প্রকাশ করেছি। এখানে আরো কয়েকটা জিনিস আছে দেখো, উপরে যে দুটো জিনিস বলবো, তেজস্ক্রিয় মৌলের এই যে সিম্বল তেজস্ক্রিয়তা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা জানি যাদের পারমাণবিক সংখ্যা 82 থেকে বড় বা 82-এর উপরে এদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। সো দেখো আমরা সেইভাবে তেজস্ক্রিয় মৌলগুলোকে আমরা সেই সিম্বল তেজস্ক্রিয় সিম্বল দ্বারা প্রকাশ করেছি। এবং আমরা জানি গ্রুপ 11-তে আমাদের জন্য মুদ্রা ধাতু রয়েছে, মুদ্রা ধাতু। তো এই মুদ্রা ধাতু কিন্তু তিনটা, কপার, সিলভার, গোল্ড। তোমরা এখানে যদি আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই, এই যে দেখো কপার, সিলভার, গোল্ডের পাশে তিনটা কয়েন সিম্বল, তিনটা জিনিস দেখা যাচ্ছে, এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা এই তিনটাকে মুদ্রা ধাতু বলতেছি। ওকে, তো আমরা এবার একটু নিচের দিকে যাব। দেখো আমাদের পিরিয়ডিক টেবিলের নিচে আমরা প্রচুর তথ্য দিচ্ছি, প্রত্যেকটা তথ্যই কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর। তো চলো আমরা সেই তথ্যগুলো দেখে ফেলি। ওকে, শুরুতে কি দেখা যাচ্ছে দেখো। আচ্ছা, আমরা শুরুতে দেখতে পাচ্ছি ছন্দে পর্যায় সারণী, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের আমরা জানি যে প্রত্যেকটা গ্রুপের কিন্তু কবিতা রয়েছে, ছন্দ রয়েছে, যে ছন্দগুলোর সাহায্যে আমরা পর্যায় সারণীকে খুব সহজেই মনে রাখতে পারি। গ্রুপ 1-এর জন্য হাই লিনাকি রবি সাজাবে ফ্রান্সে, এই টাইপের কবিতার সাহায্যে গ্রুপ 1-এর মধ্যে যতগুলো মৌল আছে সবগুলো মৌলের নাম আমার মুখস্থ হয়ে যাচ্ছে। গ্রুপ 15-এর জন্য নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান। তো এইভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে মৌলগুলোর নাম মনে রাখা যায় সেই সম্পর্কে আমরা একটা চার্ট তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো
পর্যায় সারণীর মৌলসমূহের গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ পিরিয়ডিক টেবিল রিলেটেড যে টোটাল তথ্যটা, সেই তথ্যটাকে আমরা একটা টেবিলের মধ্যে প্রেজেন্ট করেছি। মোট আবিষ্কৃত মৌল কতটি, তারপরে মোট ধাতু কতটি, মোট অধাতু কতটি, উপধাতু কতটি, তারপরে আবার যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, আন্ত অবস্থান্তর মৌল, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, মানবদেহে কতটি পাওয়া যায়, অর্থাৎ মৌল সংক্রান্ত যত তথ্য আছে ডিফারেন্ট মৌলের যে ক্রাইটেরিয়া, সেই তথ্যগুলোকে আমরা আমাদের এই টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট যাচ্ছে আমরা পরবর্তী তথ্য। দেখো পরবর্তী তথ্য কি রেখেছি, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। তোমাদের এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে যে নিচের কোনটি ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় মৌল। তো দেখো সবগুলোকে কিন্তু আমরা গ্রুপের নাম মেনশন করেছি, টাইটেল দিয়েছি, মোট মৌল কতটি এবং এক্সাম্পল হিসেবে কি কি রয়েছে সেই সমস্ত কিছু আমরা এই চার্টের মধ্যে দিয়ে দিয়েছি। সো আশা করতেছি এই চার্টগুলো তোমাদের এই রিলেটেড এমসিকিউতে ভালো করতে খুবই সাহায্য করবে। নেক্সট দেখো ধাতু অধাতু চেনার সহজ উপায়। তো আমরা জানি যে নামের শেষ অংশে যদি আম থাকে তাহলে ধাতু হয়, আর আম না হয়ে যদি অন্য কিছু থাকে তখন সেটাকে আমরা অধাতু বলি। তো এই রিলেটেড একটা সিম্পল একটা এক্সাম মানে নাম এবং তাদের সাথে যে শর্তগুলো ম্যাচিং হচ্ছে সেই শর্তগুলো এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা সহজেই পিরিয়ডিক টেবিলের যে কোনো একটা মৌল দেখে ধাতু অধাতুকে সহজেই যেন তোমরা চিনতে পারো। আচ্ছা, এরপরে দিচ্ছি গ্রুপ ও পর্যায় নির্ণয়। আমাদের পর্যায় সারণীতে কিন্তু গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে হয়। সো গ্রুপ নির্ণয় সূত্র কি, পর্যায় নির্ণয় সূত্র কি, তোমরা যেন এক নজরেই সেটা তোমাদের চোখের সামনেই যেন থাকে। তুমি যেন পর্যায় সারণী থেকে যখন কাজ করবা খুব দ্রুতই যেন তুমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারো, এই রিলেটেড তথ্য কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দিচ্ছি পর্যায় সারণীর পটভূমি। এই যে আমরা পিরিয়ডিক টেবিলটা পড়তেছি, এখানে তো অনেক বিজ্ঞানী অবদান রেখেছেন, তো সেই অবদানগুলোকেও এখানে তুলে ধরা হয়েছে যে কে সবার আগে কাজ শুরু করেছে, তারপরে কে সর্বশেষ কে। তো আমরা পটভূমি দেখো লেভাইসিয়ে থেকে শুরু করে একদম বিজ্ঞানী মোসলেহ পর্যন্ত সকল বিজ্ঞানী তথ্যগুলোকে আমরা খুব সুন্দরভাবে এখানে নোট করে দিয়েছি। এরপরে দিচ্ছি কি দেখো, এরপরে দিচ্ছি আমরা খুব ইফেক্টিভ একটা জিনিস, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের শর্টকাট। তোমরা জানো যে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এইগুলো তোমরা প্রায় ভুল করো। তো এইগুলো যেন শর্টকাটে তোমরা মনে রাখতে পারো, এই জন্য দেখো আমরা আধা বিক্স এবং আইথ এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মকে কিভাবে সংক্ষেপে মনে রাখা যায় তার একটা শর্টকাট টেকনিক এখানে দিয়ে দিচ্ছি। এই যে আধা বিক্স মানে কি, আকার, ধাতব ধর্ম, বিজারক, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক। আবার আইথ মানে কি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। সো দুইটা ওয়ার্ড দিয়ে কিভাবে পর্যায় সারণীর মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মকে মনে রাখা যায় এটা আমরা তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। এর নিচে দিচ্ছি কি দেখো, এর নিচে দিচ্ছি আমরা পর্যায় সারণীর ব্যতিক্রম। অর্থাৎ পর্যায় সারণীতে তো আমরা অনেককেই দিচ্ছি, কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। হাইড্রোজেন ব্যতিক্রম, হিলিয়াম ব্যতিক্রম, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো ব্যতিক্রম, জেনন ব্যতিক্রম। জানি যে নর্মালি জেনন নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখো শর্ত সাপেক্ষে দেখা যায় জেননও কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। হাইড্রোজেন একমাত্র এস ব্লক অধাতু, তারপরে হচ্ছে যে মার্কারি একমাত্র তরল ধাতু। এই যে কিছু এক্সেপশনাল ব্যাপার থাকে, এই এক্সেপশনাল ব্যাপারগুলো আমরা এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি এই পর্যায় সারণীর ব্যতিক্রমের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো এর উপরে রয়েছে পর্যায় সারণীর গ্রুপ ও পর্যায় রিলেটেড তথ্য। প্রত্যেকটা গ্রুপে কতটি মৌল রয়েছে, প্রত্যেকটা পর্যায়ে কতটি মৌল রয়েছে। তো এই রিলেটেড সমস্ত গ্রুপ এবং পর্যায় ভিত্তিক যতগুলো করে মৌল রয়েছে সেই মৌলগুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। এবং সবশেষ কর্নারে যেটা দিয়েছি ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বারটা একটু তোমাদেরকে বুঝতে হবে। ম্যাজিক নাম্বারটা কি, ম্যাজিক নাম্বারটা হচ্ছে একটা সিকোয়েন্স। দেখো ম্যাজিক নাম্বারটা হচ্ছে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স কাজ করতেছে 2 8 8 18 18 32 30 মানে 32 32, এইভাবে ম্যাজিক নাম্বারটা সিকোয়েন্স হিসেবে কাজ করে। তো আমরা এই ম্যাজিক নাম্বারটা যদি মনে রাখতে পারি, যে কোনো গ্রুপের একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি আমি জানি, তাহলে বাকিদেরটাও আমি খুব সহজেই কি করতে পারবো, বের করতে পারবো। ফর এক্সাম্পল ধরো তুমি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তুমি জানো কত, 2, এর সাথে 8 যোগ করো, কারটা পেয়ে যাবা, নিয়নেরটা। তার সাথে আবার 8 যোগ করো, কারটা পেয়ে যাবা, আর্গনেরটা। তার সাথে 18 যোগ করো, কারটা পেয়ে যাবা, ক্রিপ্টনেরটা। তার সাথে 18 যোগ করো, জেননেরটা। তার সাথে 32 যোগ করো, রেডনেরটা। তার সাথে 32 যোগ করো, ওগানেসনেরটা। সো এইভাবেই আসলে ম্যাজিক নাম্বারটা কাজ করে। আমরা যে কোনো গ্রুপের উপরে যে আছে এর যদি পারমাণবিক সংখ্যা জানি, তাহলে বাকি যারা আছে এদের পারমাণবিক সংখ্যা আমরা এখান থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। এই জন্য এটাকে বলতেছি আমরা ম্যাজিক নাম্বার, এবং ম্যাজিক নাম্বারটা ঠিক এভাবেই কাজ করে। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে 2 কেন যোগ করা হলো না। আসলে আমাদের গ্রুপ পর্যায়ে 1 এর কিন্তু মৌল সংখ্যা কম, এবং হিলিয়ামটা একদম এই যেই গ্রুপটা এখানে এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে গ্রুপ 18, একদম পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত। সেই জন্য আমরা এখানে 2 না নিয়ে 8 8 18 18 32 32 সিকোয়েন্সটা ফলো করেছি। আবার যদি তুমি গ্রুপ 1 এ যাও একদম বাম দিকে, তখন আবার 2 এটাও ফলো করা হয়। যেরকম 1 হাইড্রোজেন, এর সাথে 2 যোগ করলে হয় লিথিয়াম।
হ্যাঁ লিথিয়াম। সো এইভাবে আমরা বাকি মৌলগুলোর এইগুলো আমরা এখান থেকে কমপ্লিট মানে করতে পেরেছি বা আমরা এখানে উপস্থাপন করে তোমাদেরকে দেখিয়েছি। সো ওভারঅল আমি তোমাদেরকে বলবো হিউজ একটা তথ্য তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে, হিউজ একটা তথ্য। আচ্ছা আমি লাস্ট যে জিনিসটা তোমাদেরকে মেনশন করব, দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়েছি, কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস একটু সিস্টেমে দিয়েছি। কিরকম ভাবে দেখো, যেরকম ক্রোমিয়াম, তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি যদি আর্গন পারো তাহলে আর্গনের সাথে ক্রোমিয়ামের চেঞ্জ কতটুকু, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। এরপরে বাকি যে চেঞ্জটুকু হয় সেগুলো সবগুলো ঘরে, দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের নিষ্ক্রিয় মৌলকে আমরা রেখেছি, কেননা দেখো ছোট্ট একটি ঘরের মধ্যে এই এত বড় পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাসটা দেখানোটা কষ্টকর। দ্যাটস ওয়াই আমরা দেখো যেরকম এই যে মৌলগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিশিয়াম, তাহলে ক্রিপ্টনের সাথে টেকনিশিয়ামের চেঞ্জ কতটুকু, বা আরো অন্যান্য যে মৌল আছে নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে তার সাথে এদের পরিবর্তন কতটুকু, এইভাবেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা খুব সংক্ষেপে তোমাদের জন্য করে দিচ্ছি। তো তোমরা এখান থেকে আসলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে। আশা করতেছি আমাদের এই ইজি সিরিজের যে ইজি কেমিস্ট্রি বই থেকে তোমাদের জন্য যে গিফট দেওয়া হচ্ছে পিরিয়ডিক টেবিল, এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো তোমরা ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো, ইজি সিরিজের বইগুলো কেন, আশা করতেছি এই বইগুলো তোমাকে আরো বেশি মার্কস তুলতে সাহায্য করবে।